স্বাগত সবাইকে। কেমন আছেন সবাই? ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডালিনার রূপ লাবণ্য নিয়ে হাজির হয়ে গেছে একদম ঠিক সময়টা। আমি নীলহুরে জাহান আছি। সব সময়ের মতো ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এই ব্যাপারগুলো নিয়েই কথা হবে। আর আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিতে এসেছেন দুজন মানুষ সব সময়ের মতো। আমার আজকের দুই অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আছেন একজন ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন হাউস কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবীর স্বত্বাধিকারী রজবী তাসনিম। স্বাগত। ধন্যবাদ। এবং একই সাথে আছেন একজন উপস্থাপক, মডেল, একই সাথে একজন উন্নয়ন কর্মী সাদিয়া রশনি সূচনা। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, বেশ ভালো আছি। খুব সুন্দর লাগছে এবং আপু আপনাকেও সুন্দর লাগছে। একটা মজার তথ্য দিয়ে দেই, আমি নিচ থেকেই বলি, আই হোপ আমাকে অনেক সুন্দর লাগছে, কারণ আমিও পরে আছি, সূচনাও পরে আছে এবং আপু নিজেও পরে আছেন। সবকিছুই আপু ডিজাইন করা, রজবী তাসনিমের ডিজাইন করা কাদম্বরীর পোশাক। কাদম্বরী আপনার নিজের একটি সিগনেচার ফ্যাশন হাউস, আপনি নিজের নামেই করেছেন, নিজেই ডিজাইন করছেন সবগুলো পোশাক। শুরু করেছিলেন কবে? এটা আমি শুরু করেছিলাম 18-তে, 18-র লাস্টের দিকে। কিন্তু যখন শুরু করেছিলাম তখন এটা আমি বিজনেস করব এরকম কিছু ভেবে শুরু করিনি। একান্তই আমার নিজের জন্য আমি কিছু কাজ করেছিলাম। তখন সেটা একটা শখে পরিণত হয়েছে যে ঠিক আছে আমি তাহলে এটা করি। এই টুকিটাকি করতে করতে এত দূর আসা। টুকিটাকি করতে করতে জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে গেল না? হয়ে গেল, মানে একেবারে যে বড় হয়েছে বিষয়টা তা না, কিছু একটা করছি, ভালো লাগার কাজ। নিজে নিজে করতে করতে শুরুটা হয়ে গেল, কিন্তু অনুপ্রেরণা ঠিক কোথা থেকে এলো? কিভাবে চিন্তা করলেন যে এই কাজটা নিয়ে এগোতে চান? আমি ছবি আঁকতে ভীষণ পছন্দ করতাম, জি। কিন্তু পারিবারিক একটা ধর্মীয় নীতি রীতির কারণে দেখা গেছে যে আমার এই ছবি আঁকাটা থেমে গেছে। আমার পড়াশোনা বিবিএ এমবিএ দুটাই মার্কেটিং থেকে। আচ্ছা। যে মেয়ে মানুষ একটু হিসাব নিকাশ বা আমি টিচার হব এই ধরনের একটা গদবাঁধা একটা চিন্তা ধারণা ছিল। যে আমার বাসায় অনেক টিচার, আমার ফুপাজি টিচার, চাচা টিচার, খালা টিচার, 11 জনের মতো টিচার। আমি যখন ছোটবেলা আমার ফ্যামিলিতে বেরিয়ে উঠি, সবাই টিচার, মেয়েও টিচার হবে, এরকম একটা চিন্তা ভাবনা। আমার আসলে ভালো লাগছিল না, মনে হলো যে না আমি মার্কেটিংয়ে যাব। 3 মাস পরে মাইগ্রেশন করে চলে আসছি। আচ্ছা। কিন্তু আমার ভিতরের একটা আকাঙ্ক্ষার জায়গা যেটা, সেটা হচ্ছে ছবি আঁকা। ভেতরে শিল্পী সত্তা তো আছেই না? সেই ছবি আঁকার জায়গাটা আমি চেষ্টা করেছি আমার নিজের কাপড়ে আনার জন্য। আমার বাসায় একজন সার্ভেন্ট ছিল, সে হাতের কাজ জানতো। আচ্ছা। আমি আমার নিজের জন্য কিছু তাঁতের এক কালার শাড়ি কিনে আমি বলেছি যে ছবি এঁকে দিয়েছি যে তুমি এটাতে সেলাই করো, কিন্তু সে সেলাই করবে না। কেন? আমি সেখানে ফড়িং এঁকেছি, ব্যাং এঁকেছি, মানে প্রাণী আঁকবে না। তখন যে গোনা হলে আমার হবে, তুমি আঁকো। আচ্ছা। তখন আমি 12টা শাড়ি করেছিলাম আমার নিজের জন্য। আপনার সে হেল্পিং হ্যান্ড করে দিয়েছিল? হ্যাঁ, খুব প্রশংসা করেছে, কোথা থেকে নিয়েছো এই শাড়িগুলো, খুব ভালো লেগেছে। তখনই একটা ছেলে হিমেল, ও তখন বললো আমি একটা পেজ আপনাকে খুলে দিই। আমি আসলে পেজটা যে খুলবো এগুলো ধারণাটাও ছিল না, ফেসবুক আছে বা পেজ খুলবো ইয়ে করবো এটা। ওখান থেকে আমার ফার্স্ট বা সেকেন্ড কাস্টমার ছিলেন বিদিশা এরশাদ। আচ্ছা। এর কিছুদিন পর সাদেকা হালিম ম্যাম অর্ডার করেছেন। এরকম মানুষজন যখন অর্ডার করেছেন আমার খুব ভালো লাগলো যে আমার কাজটা তারা পছন্দ করছেন, আমার ছবি আঁকাটা হচ্ছে, পাশাপাশি একটা কাজও হচ্ছে। ছোট্ট একটা জায়গা থেকে নিজের স্বপ্নটাকে আপনি এগিয়ে নিয়ে গেছেন। যত চ্যালেঞ্জের কথা একটু হলে উঠে এসেছে যে আপনি নিজের পছন্দ মতো এগোতে পারেননি, শিল্পী সত্তাকে সেভাবে এক্সপ্রেস করতে পারেননি, কিন্তু একটা সময় সেই জায়গাটাতেই আপনি নিজেকে খুঁজে পেয়েছেন। সূচনা, তোমার কাছে এবার চলে আসি। অনেক ধরনের কাজই তুমি করছো। উপস্থাপক হিসেবে তোমাকে আমরা অনেক ভালোভাবে চিনি, অনেক শো করছো, এবং মডেল হিসেবে তো বলছিলাম কাদম্বরীর সাথে তোমার অনেক কাজ আমরা দেখি। কাদম্বরী শাড়িতে বা বিভিন্ন পোশাকে আমরা তোমাকে দেখি, অনেক অনুষ্ঠান করছো। তো অনুষ্ঠানের খবরাখবর তো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখি, সেটা নিয়ে আমি শুনবো, কিন্তু আগে একটু তোমার উন্নয়ন কর্মী পরিচয়টা নিয়ে একটু শুনতে চাই এবং শোনাতে চাই অডিয়েন্সকে, সেই জায়গাটা নিয়ে একটু বলো। কলেজে পড়ার সময় থেকে আমি সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করতাম, একটা পত্রিকায় লিখতাম। এরপরে ভার্সিটিতে এসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ছিলাম। পরে যখন গ্র্যাজুয়েশন শেষ হলো তখন একটা সুযোগ এলো উপস্থাপনা করা, এবং সেই সাথে আমার জাতিসংঘে কাজের সুযোগ এলো। আমি ইউএনডিপি বাংলাদেশের সাথে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজের সুযোগ পাই। আর সেই কাজের সুযোগটা বলবো যে আমার ক্যারিয়ারে উপস্থাপনার ক্যারিয়ার এবং সেই সাথে আমার ব্যক্তি জীবন সব কিছুকে আসলে অন্যভাবে দেখা শিখিয়েছে আমাকে। কেননা ইউএনডিপি বিভিন্ন প্রজেক্টের আন্ডারে আমাকে বিভিন্ন প্রজেক্টে আসলে ফিল্ড ভিজিটে যেতে হয়েছে, আমার অনেক বেনিফিশিয়ারির সাথে কথা বলার সুযোগ হয়েছে,
ওই জায়গাটা আমার কাছে ভীষণ অন্যরকম লাগে। আমি একজন মানুষ, আমার নগরে বেড়ে ওঠা, ইউনিভার্সিটিতে পড়া, বা আমার পরবর্তীতে পিজিটিতে আমি যখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড অটিজম নিয়ে পড়ছিলাম বিএসএমএমইউতে রিসেন্টলি, সেই সময় সবকিছুর সাথে সাথে একজন উন্নয়ন কর্মী হিসেবে পরিচয়ে জুড়ে যাওয়াটা আমার জীবনে ভীষণ বড় একটা আশীর্বাদ। ছোট সময় থেকে শুরু করেছো এবং সেই দিকেই তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো। যে সাবজেক্টটা নিয়ে পড়ছো, এই সাবজেক্টটা বেছে নেওয়ার রিজনটা আসলে কি ছিল? ফার্স্ট টাইম অ্যাডমিশন আমি কোথাও চান্স পাইনি। আমি সেকেন্ড টাইম অ্যাডমিশনের সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথে অ্যান্ড জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম। তো সেই জায়গাগুলোতে আমার আশানুরূপ সাবজেক্ট আমি পাইনি। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে চারুকলায় সুযোগ পেয়েছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রিতে সুযোগ পেলাম, অনেক জায়গায় সুযোগ পেয়েছো, কিন্তু কেন যেন ব্যাটে বলে আমার সাবজেক্টটা মিলছিল না। হয়নি। আমি হোম ইকোনমিক্স কলেজে দেখলাম আমার র্যাঙ্কিংটা ভালো, আমি এখানে যে কোনো একটা ভালো সাবজেক্ট চুজ করতে পারবো। তখন আমি শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগটা বেছে নিই। তারপরে তো পিজিটি করার জন্য বিএসএমএমইউতে আমি সুযোগ, ওটা একটা অ্যাডমিশন দিয়ে আসলে সুযোগ নিতে হয়। তো ফাইনালি সবকিছুকে কেন যেন ব্যালেন্সে হয়ে চলে এসেছে। হ্যাঁ, মানে ব্যালেন্সটাই মোটামুটি দেখতে পাচ্ছি যে সাবজেক্টটাই পড়ছো এবং তোমার উন্নয়ন কর্মী পরিচয়ের সাথে বা ইউএনডিপির কাজের সাথেও আমি জানি না কতটুকু ডিরেক্ট সংযোগ আছে, কিন্তু মনে হচ্ছে যে একই রকমই একটা ধারা সেই জায়গাটায় রয়েছে, যে উন্নয়ন নিয়ে কাজ করা বা সোশ্যাল ওয়ার্কের জায়গাটায় তোমাকে হয়তো একটু আমার আসলে যে কাজ আমি উপস্থাপনা যখন করি, আমি তো আসলে মানুষের গল্প শোনার সুযোগ পাই বা মানুষের কথাগুলোকে আরেকটু সুন্দর করে গুছিয়ে আনার সুযোগ পাই মঞ্চে বা যে কোনো টিভি শোতে। তো একই কাজ আমি ইউএনডিপিতেও করেছি। আমাদের বেনিফিশিয়ারি যারা আছেন, যারা একেবারে দেখা গেছে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা কিভাবে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে তাদের জীবনটাকে বদলে দিয়েছে। তোমার কাছ থেকে শুনবো আমি যে বিভিন্ন ফিল্ড ট্রিপে যাওয়ার কথাও বলছিলে, সেই গল্প না হয় একটু করে শুনতে চাইবো। একটা ছোট্ট বিরতিতে যাবার আমার সময় হচ্ছে, বিরতির পরে আবার ফিরে আসছি দুজনের কাছে। দর্শক দেখছেন স্যান্ডালিনা রূপ লাবণ্য। আমাদের আজকের দুই অতিথির সঙ্গে গল্প করছি, তাদের জীবনের গল্প শুনছিলাম, কিভাবে তারা তাদের কাজের ক্ষেত্রটাকে বেছে নিয়েছে এবং সেই জায়গায় কেমন চলছে এই বিষয়ে আরো শুনবো তাদের কাছ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি। স্বাগত সবাইকে আরো একবার বিরতি পর। দেখছেন স্যান্ডালিনার রূপ লাবণ্য, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো। নেক্সট টেলিভিশন নীল আছে, আর আমার সঙ্গে আজকে আছেন মডেল, উপস্থাপক, উন্নয়ন কর্মী সাদিয়া রোশনি সূচনা এবং কাদম্বরী এক্সক্লুসিভ আর রজবীর স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার রজবী তাসনিম। আবারও চলে এলাম দুজনের কাছে। সূচনা, তোমার কাছ থেকে আমি শুনছিলাম তোমার জার্নির কথা, উন্নয়ন কর্মী হিসেবে জার্নির কথা শুনছিলাম। অন্য গল্প শুনবো, তার আগে একটু আমি রজবী আপনার কাছে একটু আসতে চাই। কাদম্বরীর শুরুর গল্পটা শুনছিলাম, আপনি এখন পর্যন্ত কোনো আউটলেট সম্ভবত দেননি, অনলাইনে অনেক পরিচিত। কাদম্বরী নামটা ইতিমধ্যে অনেকের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। আপনার আন্ডারে কতজন কাজ করছেন, কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন? ফুল টাইম ওয়ার্কার আছে 22 জন, আর ফিল্ড ওয়ার্কার হচ্ছে 350+। আচ্ছা, সেখানে একেবারে হাতে গোনা 4-5 জন পুরুষ মানুষ, বাকি সবাই নারী। বাহ, বেশ। তার মানে অনেকের কর্মসংস্থানও হচ্ছে, এবং যেটা বললেন যে সবাই নারী। আর আপনার কাজের মনে অন্যতম বৈশিষ্ট্য এটাই যে সব হাতে করা। অনেক সময় লাগে না এই কাজগুলো করতে? যেমন আমি যদি আমার এই শাড়িটার কথাই বলি, এই শাড়িটা করতে কতদিন সময় লেগেছে আপনাদের? 4.5 মাস 5 মাস এরকম টাইম লেগেছে। টাইম লাগে, বাট আমি যখন দেখি যে আমার ডিজাইনগুলো এবং প্রত্যেকটা ডিজাইন আপনার এক একটা শুয়ের তো এক একটা ফোর দিতে হয়। হ্যাঁ, এখানে কত মানুষের হাতের স্পর্শ আছে, কত মানুষের অনুভূতি। আপনার এখানে যারা কাজ করে সবাই কিন্তু একজন শিল্পী। আপনি যখন এই ছবিটা ধারণ করবেন তখন সেটার মধ্যে আপনি প্রাণ দিতে পারবেন। এটা হচ্ছে বড় আনন্দের জায়গা যে তারা কাদম্বরীতে যারা কাজ করে তারা সবাই একটা পরিবার, কারণ এখানে সবাই পরিবারের সদস্য। আমি একটু বলি, আমি কিন্তু কাদম্বরীতে কাজ করি, কারণ কাদম্বরী পোশাক আমি বোধহয় সব থেকে বেশি পরেছি। এবং আমি যখন পরি আমার কাছে এটা মনে হয়, আমার মাঝে মাঝে এরকম হয় না নীলাপ, তুমি বোধহয় এটা রিলেট করতে পারবে, মন ভীষণ খারাপ, তারপর আমাদের কথা বলতে হয়। তো এরকম যিনি কাজ করে তারও তো এরকম মন ভীষণ খারাপ থাকে, অনেক সময় অনেক আনন্দ থাকে। ওই আনন্দের সময় তার শুয়ের ফোর আসলে সুন্দর করে নকশা বুনছে। আমি যেন আমার সাথে শাড়ির ফোরগুলোকে মিলাতে পারি, আমার কথাগুলোর সাথে মিলাতে পারি, এই কারণে আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি সূচনা আপুর একটা কথার বিরোধিতা করছি, সেটা হচ্ছে যে আমি কাজ করি, মোটেও সে কাজ করে না, সে কাদম্বরীর একজন সম্মানিত সদস্য। কাদম্বরীকে রিপ্রেজেন্ট করে, সে রিপ্রেজেন্ট, যারা কাজ করছে ওনারাও রিপ্রেজেন্ট করে, আমিও রিপ্রেজেন্ট করি। দ্যাটস আমার কাছে ব্যাপারটা নো আর্গুমেন্ট। ঠিক আছে, সেটা এই যে কাজের কথাটা বললে খুব সুন্দর করেই বললে যে কিভাবে তুমি
তুমি যে জিনিসটা নিজের শরীরেই ধারণ করছো, নিজের শরীরে জড়াচ্ছ যে কাজটা, সেটার যে হিস্ট্রিটা সেটা তোমাকে অনেকটাই টাচ করে সেই স্টোরিটা। দেশীয় জিনিস বা হাতের কাজ করা জিনিস পড়ার মনে হয় এটাই একটা আলাদা আনন্দ, তাই না? নিজেকে অন্যরকম ভাবে খুঁজে পাওয়া যায়, এটা মনে হয় যে নিজের দেশীয় কাজ আমি রিপ্রেজেন্ট করছি। এরকম পোশাক নিয়ে যেমন আসলে কাজের ক্ষেত্রে যদি আমি বলি, স্পেশালি তোমার যে কাজ, মিডিয়ায় যে কাজটা করো সেটা নিয়ে কি পোশাক পরো সেটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। মাঝে মাঝে কোন অনুষ্ঠানের সাথে কি পরবে, কি সাজ, কিভাবে কি করবে, এই জিনিসগুলো কিভাবে মেনটেন করো? কতটা চ্যালেঞ্জিং লাগে, কতটা আনন্দ লাগে? চ্যালেঞ্জটা কি এটা আসলে তো ভাবি না। আমার কাছে মনে হয় আমি যা পড়ছি সেটাই আমার ব্যক্তিত্বকে প্রকাশ করে। আমি ভীষণ দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ধারণ করতে ভালোবাসি। ম্যাক্সিমাম টাইম আমাকে দেখা যায় আমি দেশীয় কাপড় পরি এবং আমি বেশি শাড়ি পরি। আমি শাড়ি ছাড়া অন্য পোশাকে যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছবিও দিই, সেখানে আমাকে 2-3টা কমেন্টে গালিগালাজ করা হয়, আপনি কেন শাড়ি পরেন না? মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যাই, আরে আমি কেন শাড়ি সবসময় পরবো, আমি তো অন্য কিছু পরতেই পারি, আমার তো স্বাচ্ছন্দ্য আছে। তারপরে ভেবে দেখলাম যে না, এইটা একটা বড় সার্থকতা। পোশাক যে বাছাই করেছি শাড়ি, এটার তারা গ্রহণ করেছে। সবাই অনেকেই তো শাড়ি পরে, সেই ব্যাপারটাকে সবাই এত সুন্দরভাবে গ্রহণ করতে পারে না যে আপনি কি পরবেন সেটার দাবি আমি জানাবো। এই যে অধিকার আমার দর্শকরা, আমার ফ্যানরা পেয়েছে, আমার কাছে মনে এটা খুব ভালো লাগা দেয়। এটা আমাকে অন্যরকম ভালো লাগে। শাড়িতে নারীকে একটু আলাদা সুন্দর লাগে, এটা মনে হয় বলার অপেক্ষাই রাখে না। আমরা শাড়ি বলতেই অন্যরকম একটা কিছু বুঝি। এরকম অনেক কমেন্ট কিন্তু আসে, আপনাকে শাড়িতে ভালো লাগে, এটা ভালো লাগে, সেটা ভালো। আমি শুরু দিকে প্রচুর শাড়িই পরতাম শোতে। তোকে আরো একটা মজার খবর দিই, সেটা হচ্ছে যে আমি তো রাজব্যাপার কাপড় পরছি অনেক বছর ধরে, আমি অনেক ব্র্যান্ডের কাপড় পরি। অনেক শাড়ি পরা হয়ে থাকে সিরাজগঞ্জ, টাঙ্গাইলের যে তাঁতের শাড়িগুলো থাকে, খুব সাধারণ তাঁতের শাড়ি, হয়তো 1000 টাকা বা 700-800 টাকা দামের যে শাড়িগুলো আমি প্রচুর পরি, ওগুলো আমি কিনেই পরি। কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়ায় ছবিটা দিই, ওই ছবিটা কপি করে সিরাজগঞ্জ বা টাঙ্গাইল এলাকার তাঁতের শাড়ি বেচে এরকম কোন অনলাইন পেজ আছে, আমার ছবি ছাড়া ওই পেজ আছে, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা না মাঝে মাঝে আমাকে সবাই বলে যে তোমার ছবি দিচ্ছে, রিপোর্ট করবো। আমি আগে ভাবতাম যে রিপোর্ট করা উচিত, পরে ভাবলাম যে না, তারা আমাকে পে করছে না, ইটস ওকে, আমার হয়তো একটা অধিকার থাকে, যেহেতু আমাকে মডেল হিসেবে তারা রিপ্রেজেন্ট করছে। তারপরে মনে হয় যে আমার জন্য যদি তাদের আশেপাশে কয়েক ঘরের রুটি রুজির ব্যবস্থা হয় বা তাদের ব্যবসাটা একটু বেটার হয়, কেন না? দ্যাটস ভেরি জেনারাস অফ ইউ। তোমার শাড়ির সাথে সাথে আমি অন্য একটা পেজের একটা কানেকশনও দেখি, আমার কাছে মনে হয়েছে সেটা তোমার নিজের। তুমি কি নিজে নিজে সেই দিকে কিছু করছো? এটা আমার একটা পরিকল্পনা আছে। সবাই আমাকে খুব বলে যে তুমি এত সুন্দর শাড়ি পরো, তোমার নিজস্ব ডিজাইনেরও বেশ কিছু ব্যাপার আছে যেটা সবাইকে টানছে, তুমি কেন আসছো না? আমি হয়তো বা কখনো প্ল্যান করবো, কিন্তু আপাতত আমার পড়াশোনা নিয়ে বেশ কিছু প্ল্যান আছে। রিসেন্টলি যেহেতু আমি মাত্র পিজিটি শেষ করেছি এবং আবারও একটু কিছুদিন কাজ করার পরিকল্পনা আছে মঞ্চে, ক্যামেরার সামনে। তো সেই কাজগুলো শেষ করে যদি আমি নেক্সট স্কলারশিপ অ্যাভেইল করার আগে যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আমি একটু কাজ করতে চাই। যে এত কিছু একসাথে কিন্তু সেটাকেই ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছ, তবে নিজের প্রতি আর একটু যত্ন নিয়ে আরো অনেক কিছু করো, সেটাই চাইবো। তুমিও নিজের যত্ন নিও। থ্যাংক ইউ সো মাচ। রাজবে, আপনার কাছে চলে আসি, আপনার কাজ নিয়ে শুনছিলাম, আমরা শেষের দিকে আছি। পরিকল্পনা তো নিশ্চয়ই আছে, স্বপ্ন নিশ্চয়ই এখন অনেক বড়, সেই স্বপ্নটা একটু আমাদের সাথে শেয়ার করবেন কি? কাদম্বরীকে কোথায় দেখতে চান, কি পরিকল্পনা করছেন কাদম্বরী নিয়ে? কাদম্বরীকে কোথায় কতদূর নিয়ে যেতে পারবো জানি না, তবে আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি। আমার পাশে যারা কাজ করেন আমার সাথে, তাদেরকে আমি ভীষণ ভালোবাসি। আমার দেশের যেই সেলাইয়ের প্যাটার্নগুলো আছে, আমি চাই সবগুলো নিয়ে এমন করে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, যেখানে বাইরের দেশের মানুষ আমার দেশের গ্রামের মেয়েদের এই গুণটাকে সম্মান করে। আন্তর্জাতিক জায়গায় সেই জায়গাটায় যেন আমাদের দেশের এই কাজটা একদিন যায়। আমি কতটুকু পারবো জানি না, কিন্তু আরও যারা কাজ করছেন কোনো এক হাত ধরে অত দূর যাক, এটাই চাই। বাহ, খুব সুন্দর। দুজনের পরিকল্পনাই কিছু কিছু শুনলাম। এত অল্প সময়ে অনেক বিস্তারিত শোনা সম্ভব হয়নি, কিন্তু দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর কিছু বলতে চাও সবশেষে ছোট করে? সবশেষে বলতে চাই, নিজেকে ভালো রাখার থেকে বড় কিছু আসলে হতে পারে না, এবং নিজেকে ভালো রাখলেই শুধু হয় না, আশপাশটাকেও ভালো রাখতে হয়। তো আমরা যেন সবাই নিজে ভালো থাকি এবং আশপাশটাকে ভালো রাখি, সুন্দর রাখি। আপনি কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে সবশেষে? আমি শুধু নারীদের কথাই বলবো, যেহেতু আমি বেশি নারী নিয়ে কাজ করি, যে নারীদের আমাদের দেশের প্রেক্ষিতে নারীদের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা থাকে,
চলার পথটা কখনোই মসৃণ হয় না। আমি জাস্ট ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি পরিবারের বাধার কথা বলছিলেন বারবার, কিন্তু এখন যখন কাদম্বরী নিয়ে আপনি মোটামুটি সফল একটা অবস্থানে আছেন, এখন পরিবার কি বলে? হতাশ, কারণ আমাকে আর থামানো যাবে না, আমি আসলে আমার মতো চলবো, তার জন্য তারা থেমে গেছে। আমি এখন তারা থেমেই থাকুক, আপনি এগিয়ে যান আরো অনেক, আমরা আছি আপনার সাথে। অনেক ধন্যবাদ দুজনকে, আমাকে এবার বিদায় নিতে হচ্ছে আপনাকেও ধন্যবাদ দর্শকের কাছ থেকে। দর্শক, শুনছিলাম আজকে কাদম্বরীর সুই সুতার গল্প এবং একই সাথে সাদিয়া রশিদ সূচনার গল্প শুনছিলাম, কিভাবে সে তার কাজগুলো করে থাকে। অনেক কিছু মিলে আশা করি আমাদের গল্পে গল্পে যে সময়টা আমরা কাটিয়েছি আপনারা উপভোগ করেছেন আমাদের সঙ্গে। ভালো থাকুন, অনেক বেশি দেশীয় সংস্কৃতিকে ধারণ করুন নিশ্চয়ই। আর সবশেষে একটাই কথাই বলতে চাই, স্টে ওয়েল, স্টে ফিট, স্টে ফ্যাশনেবল। দেখা হচ্ছে আগামী দিন। আজকের মতো বিদায়।